হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো 27শে নভেম্বর সবাই জানো যে কতটা ব্যস্ততম দিন। সেই দিনকার সবারই কোনো না কোনো বুকিং রয়েছেই। তো আমারও ছিল সেদিনকার বুকিং। তো লোকেশন ছিল আমার বেহালা। তো বেহালার অনেকটা ভেতরে ছিল, তাই জন্য আমি আগের দিন রাত্রে ক্লায়েন্টের বাড়িতে স্টে করি, কারণ ক্লায়েন্টও বুঝতে পেরেছিল ভোরবেলা থেকে যেহেতু মেকআপের ব্যাপারটা স্টার্টিং হচ্ছে। কারণ বৃদ্ধি লুক ছিল একদম ভোরবেলা, তারপরে হলদি লুক ছিল, তারপরে আমার অনেকগুলো কাজ ছিল। আস্তে আস্তে সবই শেয়ার করছি তোমাদের সাথে, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমি ফার্স্টে বাস ধরে চলে যাই একদম মেট্রো স্টেশন। আমাদের এখান থেকে মেট্রোটা কাছে ছিল হলো শোভাবাজার, সুতানুটি। তো ওখান থেকে কবি সুভাষের মেট্রো ধরি, ওখান থেকে টলিগঞ্জ নামি আমি আগে। তো টলিগঞ্জে নামার সময় আমি একটু চারটা দেখে নিলাম যে কোনটার পর কোনটা স্টেশনটার, একবার দেখে নিলাম। এবার নামবো আমি। কতটা ভিড় সেদিনকারই দেখো, আমি নামছি তখনই অনেকটা রাত হয়ে গেছে, মিনিমাম 10টা বাজতে যায়। তো সেই টাইমে তাড়াহুড়ো করে নামছি, কারণ বন্ধ হয়ে যাওয়ার কথা তারপরে মেট্রো। তো তাড়াতাড়ি করে আমি চলে যাচ্ছিলাম ক্লায়েন্টের লোকেশনে। আমার অবস্থা খুবই খারাপ ছিল, এত ভারী ব্যাগটা ফার্স্ট অফ অল নিয়ে যেতে হচ্ছে। অর্ধেক গেট বন্ধ হয়ে গেছে, আমি তো ভাবছিলাম হয়তো পুরোটাই হয়ে যাবে, আমি কোথায় থাকবো এই টেনশানে টেনশানে যাচ্ছিলাম। দিয়ে এখানে আমি জায়গা পাচ্ছিলাম না, মানে ব্যাগটা এতটাই ভারী আর বড় হয়ে গেছিলো যে আমি ওখান থেকে বেরোতে পারছিলাম না। তারপরে বেরিয়ে এখানে আমি ভাবলাম যে কোথায় যাব কোথায় যাব, ক্লায়েন্টকে ফোন করলাম, দিয়ে আমাকে বললো যে এই অটোটা ধরো। তো ওখান থেকে আমাকে আবার অটো দেখিয়ে দিল যে সোজা চলে যাও একদম, ওখান থেকে তোমরা চৌরাস্তার অটো পেয়ে যাবে। ওখান থেকে আমি চৌরাস্তার অটো ধরে নিয়ে চলে গেলাম, একদম চৌরাস্তায় নামলাম। নেমে ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে গেলাম হলো কি ময়নাগড়ের অটো সামথিং, হ্যাঁ এরকম নাম ছিল। তো ময়নাগড়ের অটোয় উঠবো, উঠলাম। এখানে উঠে তারপরে অটো তো চলছেই, তো চলছে মিনিমাম আধ ঘন্টা 1 ঘন্টা লেগেছে অটোতে আমার ক্লায়েন্টের লোকেশনে যেতে। মানে অটোটা হয়তো আস্তে আস্তেই চালাচ্ছিল, যার কারণে এতটা টাইম লেগেছে। আর রাস্তাটা দেখো জাস্ট প্রচণ্ড অন্ধকার। আমি জাস্ট ভাবছিলাম যে এতটা অন্ধকার ঘুটঘুটে জায়গা যে আমি বুঝতে পারছিলাম না হঠাৎ করে আমি কোথায় চলে এলাম। তারপরে এই দেখো প্রচণ্ড ঠান্ডা পড়ছিল, আমাকে দেখা যাচ্ছে না আলোতে। গেলাম তারপরে প্রচণ্ড ঠান্ডা। আর সেই তারপর আস্তে আস্তে দেখলাম এখানে একটা প্যান্ডেল হচ্ছে, তা আমি ভাবলাম এইটা। তারপর দেখলাম না, লোকেশন দেখাচ্ছে আর একটু পেছনে। তো এখান থেকে একটুখানি হেঁটেই ক্লায়েন্টের লোকেশন। তো আমার সাথে কেউ যায়নি সেদিনকার, আমি একাই ছিলাম। তো এই যে বিয়েবাড়ির সামনেটা বাড়িতেই হয়েছিল তখন। তো সকালবেলা উঠেই ক্লায়েন্ট দেখো একটা কথা বলছিলাম, তো তারপর রেডি করার জন্য রেডি করিয়ে দিলাম। দেন আমার কাছেই দেখো গয়নাগাটি সব রেখে চলে গেছে। তো সবাই ভাবো যে এত সোনার গয়না একটা মেকআপ আর্টিস্টের কাছে রেখে যাবে, তো না, সত্যি কথা আমার ক্লায়েন্ট খুবই ভালো ছিল। তো তারপরে একটু বাইরে গেলাম, যেহেতু প্রচণ্ড ঘরে ঠান্ডা লাগছিলো। তো বাইরের ওয়েদারটাও খুব সুন্দর ছিল, একটু গরম। আমার সবাই ফটোগ্রাফার দাদারা, যেটা আমাদের টিম মেম্বার দাদারা সবাই চলে এসছে। তো দেখো গেটটা রাত্রেবেলা দেখতে একরকম লাগছিল আর সকালবেলা আরেক রকম। এখানে বৃদ্ধির লুকের ফটোশ্যুট হচ্ছিল, ভিডিও শ্যুট হচ্ছিল। তো দিদি এখানে পোজ দিচ্ছিল, আর পেছনে লোক দেখে দিদি একটুখানি লজ্জা পেয়ে গেছিলো, যে বলছে আমি আর দেবো না, আমি আর দেবো না, হয়ে গেছে এটাই শেষ। তারপরে তাও ফটোগ্রাফার দাদা তো হাল ছাড়বে না। দিয়ে ওটা হওয়ার পর মুকুটটা পরিয়ে নিচ্ছিলাম, পরিয়ে নিয়ে তারপরে আরেকটা শ্যুট হচ্ছিল। তো আমি পুরো মানে লুকটার ভিডিওটা তুলতে পারিনি, এখানেই যা ভিডিও দেখতে পাচ্ছ তোমরা, দেখে জানিও যে কেমন হয়েছে। এখানটায় আরেকটা কেস হয়েছে খুব মিষ্টি একটা, তো হয়তো এটা জেঠু বা মামা হবে ব্রাইডের। তো এখানে শঙ্খ বাজাচ্ছিলেন উনি, আর এখানে বাবা মা সবাই ছিল ব্রাইডের। ওই যে বাবা মা বসে রয়েছে। বৃদ্ধি কমপ্লিট হয়ে যাওয়ার পর এরপরে একটা ঘটনা। ব্রাইডের মানে যিনি বাবা ছিলেন তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। তারপরে খুব তাড়াহুড়ো করে আমরা ভেন্যুতে চলে যাই। তো ব্রাইড তারপরেও লেট করে আসছিলো, যেহেতু গাড়ি লেট ছিল, গাড়ির জন্য আমরা দাঁড়িয়েছিলাম বাইরে। গাড়ি আসলো, গাড়িতে উঠে ভেন্যুতে যাচ্ছি। তখন ভেন্যুতে যেতেই মনে হয় আমাদের 30 মিনিট সময় লেগে গেছে। 30 থেকে 40 মিনিট ভেন্যুতে যেতেই আমাদের সময় লেগে গেছে। ওখান থেকে আমার আরেকটা লোকেশন খুবই কাছে দেখাচ্ছিলো, বাট খুব দুঃখের একটা বিষয়, আমার ওখান থেকে আবার চলে যেতে হয় গড়িয়ায় একটা পার্টি মেকআপের জন্য। তো তোমরা দেখো 14 মিনিটের লোকেশন, আমি গড়িয়ায় চলে যাই ওখান থেকে, কারণ পার্টি মেকআপটা হওয়ার পরেই দিদি আমার বলেছিল যে এই লোকেশনে যেতে। তো তারপরে দেখো এখানে আমি ব্রাইডের হলদি লুকটা করার জন্য আমি আবার এখানে যাই। খুব সুন্দর, এন্ট্রি গেটটাও খুব সুন্দর সাজিয়েছে, ভেন্যুটাও খুব সুন্দর ছিল। তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাই। তো ব্যাগপত্র নিয়ে আমি সব ওপরে যাচ্ছিলো, সবাই যাচ্ছিলো, আমিও যাচ্ছিলাম এখান থেকে। তো ফার্স্টে আমি ঢুকে ভাবলাম যে এটাই হয়তো এখানেই সব কিছু হচ্ছে, তারপরে দেখলাম না, যে দোতলায় সব কিছু ডেকোরেট করা হয়েছে। তো
যেহেতু আগের দিন আমি গেছিলাম, আমার অবস্থা খুব খারাপ ছিল, ঘুমও হয়নি টেনশানে যে কি হবে না হবে, সকালবেলা এতগুলো কাজ আমি কি করে করব, টাইমের মধ্যে হবে কি না। আর তোমরা যারা ভাবো যে মেকআপ আর্টিস্ট মানেই তারা 2 মিনিটে হয়তো সব কিছু করে দিতে পারবে, তো একটুখানি সবার কাছে রিকোয়েস্ট, যারা আপকামিং ব্রাইডস আছো তাদের জন্য, যে একটু টাইমটা মেনটেন করো, তাহলে মেকআপ আর্টিস্টদেরও সুবিধা হবে। তো দেখো দিদির ব্যবহার খুব ভালো ছিল, আমি দিদিকে নিয়ে কিচ্ছু বলবো না, টাইম টু টাইম ছিল। এবার বাবার শরীরটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে দিদির একটুখানি টাইমটা লেট হয়ে যায়। হলদি লুকের টাইম ছিল তোমার 12টার মধ্যে শেষ হওয়ার, সেখানে দিদির শেষ হয় হলদি লুক 3টে। নেক্সট মেকআপ আর্টিস্ট আসে, টাইমিং ছিল 3টে থেকে 3:30, তো তখন ফটোশ্যুটটাও ভালো করে করা হয়নি। দেখো দিদির হলদি লুকটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টসে জানিও। গ্লোই আর নিউড একটা লুক চেয়েছিল দি, আর ফার্স্টে কার্ল করা ছিল হেয়ারে, তারপর স্ট্রেট করে নিয়েছিল সাইড পার্টিশন করে। আর হলদির গয়নাগুলো তো খুব সুন্দর। তারপরে দিদিকে আমি তাড়া দিচ্ছিলাম পার্টি মেকআপের। দিদি বলতে আমাদের ফটোগ্রাফার দাদার ওয়াইফ, যাকে আমি তাড়া দিচ্ছিলাম। আরই পার্টি মেকআপটা আমি করতাম এই বিয়েবাড়িটা আসার জন্যই। তো দিদি আমাকে আগের দিন 2-3 দিন আগে আমাকে বলে যে আমারও পার্টি মেকআপটা করতে হবে। তখন আমি বলছি দি ঠিক আছে, টাইমটা আমি তোমার জন্য অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো দিদি, এখানে একটা ভালো ব্যাপার হয়, আমার পাশেই একটা মহিলা বসেছিলেন, যিনি আমাকে কিছুক্ষণ পর আমার কাজের বিষয়ে কথা বলতে দেখে উনি আমাকে বুকিং করেন পার্টি মেকআপের জন্য। তো বলেন তুমি মেকআপ আর্টিস্ট, তো আমার এই ডেটগুলো কাজ আছে, তুমি করতে পারবে? আমি বললাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। গড়িয়ায় আসতে হয়েছে, তো গড়িয়া থেকে আমার আবার ঠাকুরপুকুর লোকেশনে যেতে হতো। তো আমি এখানে এসে মিনিমাম 10-15 মিনিটের মধ্যে আমি বসেছিলাম, দিদির জন্য ওয়েট করছিলাম, চার্জে বসে নিয়েছিলাম, ফোনটা একটুও চার্জ ছিল না। খুব হেট্রিক গেছে এই দিনটা আমার। আমার কি সব মেকআপ আর্টিস্টেরই হয়তো গেছে, তো আমি ভিডিওটা একটু লেটে ছাড়ছি। তো এরপরে কি করলাম, এরপরে আমি পুরো রেডি করে দিদিকে কার্ল করে দিলাম হেয়ারে। আর এরপরে ভিডিওটা নেওয়া হয়নি, আমি চলে গেছিলাম নেক্সট লোকেশনে। তো দিদি আমাদের ক্যামেরাম্যান দাদাদের মধ্যে একজনের কাছ থেকে এই ভিডিওটা করে আমাকে পরে ডকুমেন্টস করে পাঠায়। তো দেখো দিদির লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা। আর এরকম মেকআপ করতে হলে আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করো। দিন দেখো আমি দৌড়ে যাচ্ছি, আমার র্যাপিডওয়ালা দাদা চলে এসেছিলো। তো এই জায়গায় একটা খুব ভালো জিনিস হয়েছে আমার সাথে, তো দাদার সাথে আমি কথা বলছিলাম, দাদা নিজেরাও বলল যে সত্যি কথা, এখানে যারা যারা ক্লায়েন্টসরা আছে তারা ভাবে কি আমরা হয়তো খুব মানে তাদের সাথে খারাপ করি যে টাইমে যাই না, কিন্তু কি করা যাবে বলো, এই একটা দিন যে দিনটা আমরা একটু আর্ন করতে পারবো, সারা বছর এই মাসগুলোর জন্য আমরা ওয়েট করে থাকি। তো নেক্সট ভেন্যুতে আমরা চলে গেছি। তো এখান থেকে আমি আমার যে নেক্সট মানে যে মেকআপ আর্টিস্ট দিদি ছিল তার আমি জাস্ট হেয়ার মানে স্টাইলটা করার জন্য গেছিলাম। সেই মেকআপ আর্টিস্ট দিদিটা মেকআপ করে নিয়েছে, দেন আমি সেই ব্রাইডের হেয়ারস্টাইল অ্যাডভান্স হেয়ারস্টাইলটাই করার জন্য গিয়েছিলাম খালি সেখানে। তো মিনিমাম 20-20 মিনিটের মধ্যে আমি তার হেয়ারটা প্রিপেয়ার করে অ্যাডভান্স হেয়ারস্টাইলটা করেই আমি নেক্সট লোকেশনের জন্য যাব। তখন আমাকে ব্রাইডের যে হাজব্যান্ড গ্রুম সে ক্যান্সেল করে, বলে যে না টাইম হয়ে গেছে, তোমায় আর আসতে হবে না। তো সত্যি কথা সেই টাইমটা খারাপ লাগছিলো, কিন্তু তারও কিছু করার ছিল না, বাড়ি থেকে প্রেশার আসছিলো যে তাড়াতাড়ি আসতে হবে, বিয়ের জন্য লেট হয়ে যাচ্ছে। তো সেইগুলো ভেবেও আমি ভাবলাম ঠিক আছে ছাড়ো, যাই। তো এটাই বলার যে আমরা ইচ্ছে করে কোনো জায়গায় লেট করি না, হয়ে যায়। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো এখনকার জন্য এখানেই টাটা।